থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশান্তরে ঘুরছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এই সংকল্প যিনি লিখেছিলেন, এই সংকল্প যিনি করেছিলেন, তিনি কবি কাজী নজরুল ইসলাম। জানো বন্ধুরা, কবি কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর সাহিত্য জগতে এক বিখ্যাত নাম। তার সাহিত্য জীবনে মাত্র 23 বছরেই তিনি বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেই কাজী নজরুল ইসলামের জন্মদিন। তিনি আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন। বাবা ফকির আহমেদ, মা জাহেদা খাতুন, তাদের ষষ্ঠ সন্তান তিনি। সেই কাজী নজরুল ইসলামের জন্মদিন, আর এই জন্মদিনের অনুষ্ঠানেই আমরা রয়েছি আজ দূরদর্শন ত্রিপুরার হযবর লয়ের বিশেষ পর্বে। কবিকে আজ আমরা তার গল্পে কবিতায় শ্রদ্ধাঞ্জলি জানাবো, প্রণাম জানাবো। আর এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যারা রয়েছে সে বন্ধুদের সাথে তোমাদের একবার আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে কে রয়েছে, কি নাম তোমার? আমি আনন্দী দাস। বাহ, তারপর? নমস্কার, আমি বিবিধা ভট্টাচার্য। ভেরি গুড। তোমার কি নাম? নমস্কার, আমি প্রেনিক সিনহা। তারপর? নমস্কার, আমি প্রত্যুষা রায়। নমস্কার, আমি দিব্যরূপ দেব। তাহলে সবার সাথে আমাদের পরিচয় হয়ে গেল। বন্ধুরা, আজকে তো আমরা কাজী নজরুল ইসলামের বেশ কিছু কবিতা শুনব, কিন্তু আমি তোমাদের কাজী নজরুল ইসলামের জীবনের বেশ কিছু মজার গল্প, কিছু গুরুত্বপূর্ণ গল্প তোমাদের শোনাবো। জানো, 1908 সনে কবি তার বাবাকে হারালেন। তার পিতৃবিয়োগ হলো। তখন তিনি মাত্র 9 বছরের বালক। সংসারের পুরো দায়িত্ব এসে কিন্তু পড়ল কবির হাতে। সে জীবিকা অর্জন বলো, পরিবারকে লালন পালন করা বলো, সকল কিছুর ভার ওই ছোট্ট বালকের ওপর। কিন্তু আমাদের কবি একটু পিছু পা হলেন না। তিনি জীবিকা অর্জনের জন্য জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। একই সঙ্গে তখন ভারতবর্ষেও কিন্তু স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলছিল। তিনি সেখান থেকেও নিজেকে দূর করে রাখেননি। তিনি একই সাথে ঝাঁপিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের কাজেও। এই সংগ্রাম, এই লড়াই তার সাহিত্য জীবনে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি, উল্টো প্রভাবিত করেছিল তার লেখাকে। তার অনেক লেখায় কিন্তু আমরা এর প্রভাব পাই। আরও কি জানো বন্ধুরা, কবির ব্যক্তিগত জীবনের যত চড়াই উতরাই সংগ্রাম রয়েছে, সব কিছুরই প্রতিফলন এই লেখাগুলোতে রয়েছে। আজকে এমন অনেক লেখা কবির শুনবো আমরা। প্রথমেই আমি বিবিধার কাছে যাব। বিবিধা একটা মজার কবিতা শোনাবি, তাই না? বিবিধা কোন মজার কবিতাটি শোনাবে? এর আগে একটা গল্প বলি। আজকে অনেক গল্প বলবো আমি তোমাদের। জানো, তোমাদের যেমন টেক্সট বই আছে, ঠিক তেমনি আগেও ছিল পাঠ্যপুস্তক। সে আলী আকবর সাহেব ছোটদের জন্য পাঠ্যপুস্তক লিখতেন। একবার তিনি পাঠ্যপুস্তক লিখে সে পাণ্ডুলিপি কবিকে দিয়েছিলেন দেখে দেওয়ার জন্যে, কোথাও কিছু ভুল ত্রুটি হলো কিনা। নজরুল সেই পাণ্ডুলিপি দেখে বললেন, আকবর সাহেব যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। এই পাণ্ডুলিপি কিন্তু ছোটদের উপযোগী হয়নি, তা আপনি যদি বলেন আমি একটা ছড়া লিখতেই পারি। ব্যাস, যেমনি বলা তেমনি তার প্রস্তাব লুপে নেওয়া। আকবর সাহেব বলেন, অবশ্যই একটা লিখে ফেলুন। এবারে কবিও দুখিলি পান মুখে গুঁজে লিখে ফেললেন সেই ছড়াটি। কি সেই ছড়া? চলো বন্ধুরা, বিবিধার কাছে শুনে নেই সেই ছড়া।
বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, হোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পবিপর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙনু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, বেলোটা দাঁড়িয়ে হোথা, দেখি যে আটকে ওঠা। কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে, ঢুকি গিয়ে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালের ওই পিটনি গোলা। কি বলিস ফের হপ্তা, তৌবা না খপ্তা। তবা না খাপ্তা। তাহলে লিচু চুরি হয়ে গেল। লিচু চুরি করেছো? না না। কেউ করেনি? না। আচ্ছা, তাহলে তো মজাটা বুঝতেই পারলো না, তাই না? হ্যাঁ। লিচু চুরির একটা আলাদা মজা রয়েছে। দেখো কি সামান্য ব্যাপার না, লিচু গাছ, লিচু চুরি করে খাওয়া আর মালির কাছে ধরা পড়ে যাওয়া, খুব সাধারণ বিষয়, তাই না? জানো বন্ধুরা, 1798 থেকে 1830 সাল, এই সময়টা না বিশ্ব সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তার কারণ কি জানো? এ সময় যুক্তরাষ্ট্র এবং ফরাসি বিপ্লব হয়ে গেছে। তার প্রভাবে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ তারা দুজনে মিলে লিরিক্যাল ব্যালাড নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশ করলেন। এবার এই কাব্যগ্রন্থের বিশেষ কি ব্যাপার? ব্যাপার হলো এই, সেটা ছিল রোম্যান্টিসিজমে লেখা। এই যুগ ছিল রোম্যান্টিসিজমের যুগ, রোম্যান্টিক পোয়েটস ওরা। এবার তোমরা বলতেই পারো যে রোম্যান্টিসিজম বা এই রোম্যান্টিক যুগের বৈশিষ্ট্য কি, কেন আমরা এখন এই গল্প করছি? তার কারণ হচ্ছে তখনকার দিনে যে কবিরা ছিলেন, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, কোলরিজ, এমন বিখ্যাত সব রোম্যান্টিক পোয়েটসরা, তারা কি বললেন যে না, প্রকৃতির কাছে আমাদের ফিরে যেতে হবে, প্রকৃতি হবে কবিতার বিষয়বস্তু। ওয়ার্ডসওয়ার্থ বললেন, নেচার ইজ মাই ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। ঈশ্বর হচ্ছেন omni প্রেজেন্ট, মানে সর্বত্র বিদ্যমান, অতএব প্রকৃতির কোনায় কোনায় ঈশ্বর রয়েছেন। এবার দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, সে ছিল সাধারণ মানুষ। কবিরা মনে করতেন যে কোনো দেশের মূল চালিকা শক্তি হচ্ছে সে দেশের সাধারণ মানুষ, অতএব তাদের কথা, তাদের ভাষা, তাদের জীবনযাত্রাকে কবিতায় তুলে আনতে হবে। অতি সাধারণ বিষয়কে তারা যত তুচ্ছই হোক না কেন, আমরা যতই সাধারণ মনে করি না কেন, সেই বিষয়গুলোকে কবিরা অসাধারণভাবে তাদের লেখায় প্রকাশ করলেন। এবার ভাবছো আমি কেন নজরুলের জন্মদিনে বসে বিশ্ব সাহিত্যের কথা বলছি, কেন ইংরেজ কবিদের কথা বলছি যারা ইংরেজিতেই লিখেছেন? আছে, একটু হতাশ হয়েও না বন্ধুরা, ভারতীয় সাহিত্যেও কিন্তু এই রোম্যান্টিসিজমের প্রভাব পড়েছিল। আমাদের বাংলা সাহিত্যেও এমন অনেক রোম্যান্টিক কবি রয়েছেন। আমাদের নজরুলও কিন্তু তার অন্যথা হয়নি, তিনিও কিন্তু রোম্যান্টিক কবিদের একজন। কেন? একটু আগে বিবিধা শোনালো না লিচু চুরির কথা। এই লিচু চুরি একটা সাধারণ ব্যাপার, লিচু গাছ, দেখো সেটা কি সুন্দর প্রকাশ হলো। এবার আমরা যাব প্রত্যুষার কাছে। জানো,
প্রত্যুষা যে কবিতাটি শোনাবে সেটি শুনেও কিন্তু তোমরা বুঝবে যে কেন আমরা নজরুলকে রোম্যান্টিক পোয়েট বলছি, তাই না রে প্রত্যুষা? হ্যাঁ, কি শোনাবি? ঝিঙে ফুল। বাহ, ঝিঙে ফুল শোনাও দেখি। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। ঝিঙে ফুল গুলমে পড়েনি, লতিকার করেনি, ঢলো ঢলো সরেনি, ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি, বাধা হিয়া বোটাতে, গান তব শুনিস আছে তব ফোটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরিচাপ রানী বেশ, মরা মাচানের দেশ, গড়ে তুল মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে, সোনামুখ খুখুরে, আলু থালু খুমু যাও, রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা যায়, চলে আয় এ আকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায়, ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল। বাহ, দেখেছ কি সামান্য এক ঝিঙে ফুল, কত ছোট্ট ঝিঙে ফুল, কিন্তু তাকেও কি সুন্দর রানীর মতো করে কবি তার কবিতায় উপস্থাপন করলেন, তাই তো প্রত্যুষা? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো ঝিঙে ফুল? ভালো হয়েছে তাই না? সুন্দর কবিতা। এই দেখো, একটু আগে বলেছিলাম রোম্যান্টিসিজম, রোম্যান্টিক পোয়েট্রি, ব্যাক টু নেচার, প্রকৃতির কাছে ফিরে যাওয়া। এভাবেই কবি খুব সাধারণ সাধারণ জিনিসের মধ্য দিয়ে প্রকৃতির কাছে ফিরে ফিরে গেছেন। এবার আমি যাব আনন্দীর কাছে। আনন্দীও তেমনি একটি সুন্দর কবিতা শোনাবে, তাই তো? কি শোনাবে আনন্দী? ঘুম জাগানো পাখি। বাহ, শোনাও দেখি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে, তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি, ঘুম জাগানো পাখি। বাহ আনন্দী, তুমি কি ঘুম জাগানো পাখি? হ্যাঁ। ভোরে ভোরে উঠে যাও? হ্যাঁ। কত ভোরে? সূর্য ওঠার আগে? অনেক সময়। অনেক সময়। দেখো, এই যে আরেকটি বিষয় কত সাধারণ, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া, সেই সূর্যি মামার আগেও ঘুম থেকে উঠে যাচ্ছে ঘুম জাগানো পাখি। এবারে আমরা যে কবিতাটি শুনলাম সে একটা ছোট্ট পাখিকে নিয়ে শুনলাম। কি বন্ধুরা, বুঝতে পারছো কেন রোম্যান্টিসিজমের গল্প বলেছি? আচ্ছা, এই তো গেল রোম্যান্টিসিজম নিয়ে বা প্রকৃতিকে নিয়ে কবির লেখা। মনে আছে শুরুতেই বলেছিলাম কাজী নজরুল ইসলাম স্বাধীনতা সংগ্রামেও কিন্তু যুক্ত ছিলেন। জানো, তার লেখা গান কবিতা সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে না ঠিক ক্ষেপণাস্ত্রের মতো কাজ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে তার যে গান কবিতা তিনি লিখেছিলেন সে সময় জনতাকে সাংঘাতিকভাবে উজ্জীবিত করত। এই জন্যে কিন্তু ব্রিটিশরাও কবিকে অনেকবার অ্যারেস্ট করেছে। যাই হোক, এবারে আমরা দিব্যরূপের কাছে যাব। দিব্যরূপ আমাদের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি শোনাবে, তাই তো দিব্যরূপ? হ্যাঁ। এই কবিতায় আমরা দেখব ব্রিটিশরা কিভাবে ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার করেছিল, আর কবি কিভাবে তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামীরা
বা যারা নেতৃত্ব স্থানীয়রা ছিলেন তাদেরকে কিভাবে তিনি উৎসাহ দিয়েছেন, তাদেরকে কিভাবে জাগিয়ে রেখেছেন, কিভাবে তিনি বলেছেন কান্ডারি হুঁশিয়ার। চলো বন্ধুরা শুনে নেই। দুর্গম গিরি কান্তারে মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জলে ভুলিতেছে মাঝি পাও, ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজই দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরে মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জলে কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তারে মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। কবি কাজী নজরুল ইসলাম তিনি যেন অল ইন্ডিয়া স্বরাজ পার্টি বলে একটি পার্টি গঠন করেছিলেন, যে দল তাদের কাজ ছিল ব্রিটিশ বিরোধী জনমত গড়ে তোলা এবং তারা স্বাধীনতা সংগ্রামের সাথেও যুক্ত ছিলেন। মনে আছে বলেছিলাম ব্রিটিশ বিরোধী এসব কর্মকাণ্ডের জন্যে কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কবি জেলখানাতে বসেও কিন্তু সবার জন্য কবিতা লিখতেন। বাদ পড়েনি ছাত্র সমাজও, তিনি ছাত্রদের জন্যও কবিতা লিখলেন। তিনি মনে করতেন ছাত্র সমাজ পারে আমাদের দেশের সমাজকে এগিয়ে নিয়ে যেতে, তাই তো তিনি লিখেছিলেন আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্র দল। এই কবিতাটি শুধুই কি ছাত্র সমাজকে অনুপ্রেরণা দেয়? আমাদেরও তো দেয়, তাই না? এবারে ঠিক তেমন একটি কবিতা শুনব যে কবিতাটি ছাত্র সমাজের জন্য কবি লিখেছিলেন। প্রণিক শোনাবে তো? এবারে আমরা প্রণিকের কাছে তেমন একটা কবিতা শুনব। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল চল চল, উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুদে নবীন বল। চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া গান, নৃত্য তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগুন, চল রে চল রে চল। চল চল চল, ঊর্ধ্ব আদেশে হানিছে বাজ, শহীদি ঈদের সেরা সাজ,
দিকে দিকে চলে কুচকাওয়াজ, ফুল রে নিদ মহল। কবে সে খেয়ালি বাদশাহী, সেই সে অতীতে আজও তাহি। জাস মুসাফির গান গাহি, ফেলিস অশ্রু জল। জাগরে তাক তাউস, জাগরে জাগবে হুশ। ডুবিল রে দেখ কত পারস্য, কত রঙ্গিক রোষ। জাগিল তারা সকল, জেগে উঠ হীনবল। আমরা গড়িব নতুন করিয়া ঝুলাই তাজমহল। চল চল চল, চল চল চল, চল 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 চল, সবাই দল বেঁধে এগিয়ে পড়ি দেশকে সুন্দর করে গড়ে তুলতে। এই দেখো, নজরুল কিন্তু শুধু মজা করে কবিতা লিখতেন, শুধু আনন্দ করে কবিতা লিখতেন তা নয়। বলেছিলাম না, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে শুধু বড়রা ঝাঁপালে চলবে না, তাই তো ছাত্র সমাজকেও তিনি সঙ্গে চেয়েছিলেন। জানো, যখন তাকে জেলখানায় বন্দি করে রাখা হতো, তিনি কিন্তু ভয় পেতেন না বা দুঃখও করতেন না। উল্টো জেলখানায় তিনি যে কবিতা গান লিখেছিলেন সেগুলো নিয়ে খুব আনন্দ করে জেলখানার বাকি কয়েদিদের সাথে থাকতেন। ফলে কি হতো, অন্যান্য কয়েদিরা যারা ছিল জেলখানায় তখন, তারাও খুব কবির সঙ্গটা ভালোবাসতো, পছন্দ করত। ফলে ব্রিটিশরা দেখলো জেলখানার ভেতর তো তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না, তাদের তো সেই একই উদ্যম রয়ে গেছে। একবার কি হলো, কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে কবিকে কোমরে দড়ি বেঁধে হুগলির জেলে নিয়ে আসা হলো। কবি একটুও না ঘাবড়ে উল্টে গলা ছেড়ে বললেন, দে গরুর গা ধুইয়ে। এই হচ্ছেন আমাদের সাহসী কবি। এবারে এই কবিতাটি আমরা শুনব বিবিধার কাছে। দে গরুর গা ধুইয়ে, উল্টে গেল বিধির বিধি, আচার বিচার ধর্ম জাতি। মেয়েরা সব লড়ুই করেন, মদ্য করেন চড়ুই ভাতি। পলান পিতা টিকেট করে, কি তাহার পিকেট করে। গিন্নি কাটেন চরকা কাটেন, কর্তা সময় গাই দুইয়ে। দে গরুর গা ধুইয়ে, চর্ম কারার মিথর চারাল, ধর্ম ঘটের কর্মগুরু। পুলিশ শুধু করছে পরখ, কার কতটা চর্মপুরু। চাটুজ্জেরা রাখছে দাড়ি, মিয়ারা যান নাপিত বাড়ি। বোটকা গন্ধি ভোজপুরি কয়, বঙ্গালীকে মত ছুইয়ে। দে গরুর গা ধুইয়ে, মাজায় বেঁধে পইতে বামুন রান্না করে কায়না বাড়ি। গা ছুলে তার লোম ফেলে না, ঘর ছুলে তার ফেলে হাড়ি। মেয়েরা যায় মিটিং হেদর, পুরুষ বলে বাপরে দেদর। ছেলেরা খায় লফসি হুড়ো, বুড়োর পরে ঘাম চুইয়ে। দে গরুর গা ধুইয়ে, ভয়ে মিয়া ছাড়লো টুপি, আটলো কোষে গোপাল কাছা। হিন্দু সাজে গান্ধী কাপে, লুঙ্গি পরেন ফুঙ্গি চাচা। দেখলে পুলিশ গুতোয় সারে, পুরুষ লোকায় বাঁশের ছাড়ে। নাক কাটা হয় রায় বাহাদুর, খান বাহাদুর কান খুইয়ে। দে গরুর গা ধুইয়ে, খঞ্জনিতা গঞ্জনা দেয়, চলতে নারে দেশের সাথে। টিকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে। কি গানে গায় বলছে কালা, কানা কয় কি নাচছে বালা। কুচো বলে সোজা হয়ে শুতে যে সাদ, দে শুইয়ে। দে গরুর গা ধুইয়ে, সস্তা দরে দস্তা মুড়া, আসছে স্বরাজ বস্তা পচা। কেউ বলে না এই যে লেহি, আসলে যুদ্ধ দেহির খোঁচা। গুণীরা খান বেগুন পোড়া, বেগুন চড়ে গাড়ি ঘোড়া। ল্যাংড়া হাসে ভ্যাংড়ো দেখি, ব্যাঙের পিঠে ঠ্যাং থুইয়ে। দে গরুর গা ধুইয়ে, দে গরুর গা ধুইয়ে। দে গরুর গা ধুইয়ে, মজার কবিতা, খুব হাসি পাচ্ছে তাই না? এবার এমনই আরেকটা হাসির কবিতা শোনাবো। আচ্ছা, সবাই মোটামুটি দাদু ঠাকুমার সঙ্গে আছো তাই না? অনেকেরই আছে দাদু দিদা, দাদু ঠাকুমা। তাহলে দাদু ঠাকুমা বা দাদু দিদা এদের সবার সাথে
আমাদের একটা খুব মজার সময় কাটে, তাই না? কত মজা হয়, আমরা খালি দাদু ঠাকুমার পেছনে পেছনে একটু একটু দুষ্টুমি করি, একটু একটু লেকপুল করি, তাই তো? দেখো, আমরা যে করি শুধু তা না, কবিও কিন্তু এই মজাটাকে তার কবিতায় রেখেছেন। এবার আমরা যে কবিতাটা শুনবো, সে কবিতায় দেখবে দাদুর নাক নিয়ে বেজায় সমস্যা। এবার যে ছোট্ট নাতি বা নাতনিটি রয়েছে, সে কি বলছে তার মাকে, তার দাদুর নাকে কি হয়েছে। এবারে আমরা শুনবো প্রত্যুষার কাছে, আর কে শোনাবে? দিব্যরূপ শোনাবে, খাদু দাদু। মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটা কে করলো খেদা, রেদা বুলিয়ে। চামচি কেছা বসে যেন নেজুর ঝুলিয়ে। বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টুক। সর্দি বলে সর্দি ওটা, এ রাম ওয়াক থু। কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা ম্যানমা, নাম বুঝি চাংচু। তাই বুঝি তার মুখটা অমন চাপটা সুধাংশু। জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চারটা নাকেই বাজতো সাতটা শাক। দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা। দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাংতে আলমানাক। গজাল ঠুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যান। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতন নাসিকামা মিলে নাসিকে। সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান। খাদু দাদু নাকু হবে, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। তাই তো? মজা লাগলো কিনা বল? খুব মজার তো। দাদুর নাকটা বুঝি খেদা? আমাদের দাদুর নাকও কি খেদা? না, আমাদের দাদুর নাক সুন্দর, তাই না? তোমার দাদুর নাক খেদা? যাই হোক, আমরাও বাড়ি গিয়ে আজকে দাদুকে নিয়ে কবিতা লিখব। কিন্তু দেখো বন্ধুরা, আমরা পরপর দুটো খুব হাসির মজার কবিতা শুনলাম, দে গরুর গা ধুইয়ে আর খাদু দাদু। আচ্ছা বন্ধুরা, কবি কি ইচ্ছে করে এমন শুধুমাত্র হাসি কবিতা লিখেছেন যে সবাইকে শুধু হাসাবেন, আর কিছু উদ্দেশ্য নেই? আছে বন্ধুরা, কবি কিন্তু এমনি এমনি হাসির কবিতাটি লেখেননি। একটু মন দিয়ে যদি আমরা পড়ি তাহলে দেখবে এই দুটো কবিতাই কিন্তু ব্যঙ্গ করা হয়েছে। কবি শুধুমাত্র মজা করতেই লেখেননি, সমাজ সংস্কারক হিসেবেও কিন্তু লিখেছেন। কবিরা আসলে সত্যদ্রষ্টা হন তো তারা সত্যটা দেখতে পান। সমাজের ভুল ত্রুটি যেগুলো আমরা হয়তো দেখতে পাই না, কবিরা ঠিক দেখতে পান। আর তাই তারা কাউকে আঘাত না দিয়ে, কষ্ট না দিয়ে, হাসির ছলে কিন্তু সমাজের সেই ত্রুটিগুলো তাদের লেখায় তুলে ধরেন। আমরা পড়তে পড়তে হাসি, মজা করি, কিন্তু বন্ধুরা এর ভেতরে যে লুকিয়ে রয়েছে কবির ব্যঙ্গগুলো, যে ব্যঙ্গর মধ্যে কবি দেখাতে চেয়েছেন সমাজের ত্রুটিগুলো, সেগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলেই আমরা নিজেদের শুধরে নিতে পারবো, আর সেখানেই কিন্তু কবির উদ্দেশ্য সফল হবে। সো শুধুমাত্রই কিন্তু নিছক মজা নয়,
মজার পেছনেও একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। যাক, গল্পে গল্পে আমরা অনেক দূরে গিয়ে এসেছি। কবির জন্মদিন বলে কথা। আমরা কবির প্রকৃতির কবিতা শুনলাম, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা বিদ্রোহের কবিতা শুনলাম, মজার কবিতা, ব্যঙ্গোৎসব কবিতা সব শুনলাম। কিন্তু একটা কথা ভুললে চলবে না, এই কবি তিনি কিন্তু সাম্যের কথাও বলেছেন। তিনি বলেছেন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে আমরা মানুষ, আমাদের মধ্যে ঐক্য চাই, আমরা সবাই সমান। তিনি ঐক্যের কথা বলেছেন, তিনি সমতার কথা বলেছেন। নিজে একজন মুসলমান ধর্মের লোক হয়েও তিনি কিন্তু জানো সব সুন্দর সুন্দর বিখ্যাত শ্যামা সঙ্গীত লিখেছেন। কত কবিতায় তিনি ঈশ্বরকে সাধনা করেছেন। ভেবে দেখো, আসলেই তো ঠিক। কবি তো তাই উদাত্ত স্বরে বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে মহিয়ান। এসো বন্ধুরা, এবার আমরা প্রণিকের কাছে এমন একটি কবিতা শুনি। কি শোনাবে প্রণিক? দুই সহোদর ভাই। দুই সহোদর ভাই, বাহ, শোনাও। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারই। মোরা বিবাদ করে করি, খোদার উপর খোদকারি। শাস্তি এত আজ আমাদের, হিন্দশা এই তাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, দুই জাতি ভাই সমান মরে, মরক এলে দেশে। বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। দুই জনারই মাঠেরে ভাই, সমান বৃষ্টি ঝরে। সব জাতিরই সকলকে তার দান যে সমান করে। চাঁদ সূরজের আলো কেহ কম বেশি কি পায়? বাইরে শুধু রঙের তফাৎ, ভেতরে ভেদ নাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই। আহা, সত্যি তো, মিথ্যা শুনিনি ভাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, মিথ্যা শুনিনি ভাই। কবি বারবার কিন্তু তার লেখায় উচ্চারণ করেছেন এই সমতার কথা, ঐক্যের কথা। বন্ধুরা, এসো আমরা আমাদের কবি যে স্বপ্ন দেখেছেন, এমন এক দেশ হবে যেখানে সকল ধর্মের লোক একসাথে মিলেমিশে থাকবে, এক সুরে গান গাইবে। এসো আমরা সবাই সকল ধর্মকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে একসাথে একটি সুন্দর দেশ গড়ে তুলি। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আর কবির জীবনের এই গুরুত্বপূর্ণ কিছু গল্প দিয়ে আজকে আমরা সাজিয়েছিলাম তার জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠান। কবিকে আবারও প্রণাম, আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমাদের হযবর লয়ের এই বিশেষ পর্ব এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি বিশেষ পর্বে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে আর কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আরও পড়াশুনো করবে। বিশ্ব সাহিত্যকে তো বড় হয়ে পড়বে, ইংরেজি সাহিত্যও আমরা পড়ব, কিন্তু আমাদের যারা কবিরা রয়েছেন তাদেরও আমরা পড়ব। সকলে খুব ভালো থেকো।